5ই আগস্ট 2024 শেখ হাসিনা চলে যাবার পর ক্ষমতায় বসলো যে সরকার, আমরা সহজভাবে বলি তাকে প্রফেসর ইউনূস সরকার। সেই সরকার ক্ষমতায় বসার পর আলটিমেটলি গিয়ে যেখানে আমরা এই দেশটা দাঁড়ালো, সেটা হলো এই যে সংস্কার, বিচার এবং নির্বাচন। এবং এই সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে যে জটিলতা, সেই জটিলতা থেকে এমন একটা জায়গায় এই সরকার স্থির হলো যে অল্প সংস্কার করলে ডিসেম্বর 25-এ নির্বাচন, বেশি চাইলে জুন 2026-এর মধ্যে নির্বাচন, একেবারে না চাইলে কোনো সংস্কার, তাহলে নির্বাচন দিয়ে চলে যাব। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় দলটা যদি তখন বলতো যে যার বিজয় সুনিশ্চিত নির্বাচন হলেই যে না আমরা সংস্কার চাই না, নির্বাচন দিয়ে দেন, তাইলে তো অন্যান্য দল আবার বলতো যে না আমরা সংস্কার চাই। এটা একটা জটিলতা হতো, কারণ সরকার ক্ষমতায় এসে ক্ষমতাটা সে তো কিছু এজেন্ডা তার আছে, সেগুলো বাস্তবায়ন করতে হইলে নানান বিষয় আসতেই পারে, নানান ধরনের কথা আসতে পারে। তো সেক্ষেত্রে যদি সংস্কারের দিকে যাওয়া যায়, যদি আমরা যাই, তাহলে আমরা যদি চিন্তা করি সবচেয়ে বড় দলটার কথা যদি এখানে চিন্তা করি যে সংস্কার, অনেক ধরনের সংস্কার এখানে আসছে। সেই সংস্কারের মধ্যে অন্যতম হলো এমন সংস্কার করবে যে সংস্কারে নির্বাচন কমিশন সংস্কার, সংবিধান সংস্কার, প্রশাসন সংস্কার, পুলিশ সংস্কার, বিভিন্ন সংস্কার এর কথা বলেছে। সেই সংস্কার যদি করে, এবং সেই সমস্ত সংস্কারের ভিতরে এমন কথা আসছে সংস্কারের নামে যে দুইবারের বেশি একজন প্রধানমন্ত্রী হতে পারবে না, একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদীয় নেতা এবং দলের প্রধান থাকতে পারবে না, এই ধরনের শর্ত টর্ত আছে। সেটা কোনো দল মানছে, কোনো দল মানছে না। বড় দলটি এই শর্ত মানছে না, বা তারা বলছে দুইবার পর হওয়ার পর একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে, এই ধরনের তর্ক বিতর্ক আছে। কোনো দল বলতেছে আবার এরকম যে আমরা সংখ্যা অনুপাতে নির্বাচন চাই, আবার কোনো দল বলছে আমরা সংস্কার তার সাথে নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় নির্বাচন আগে চাই। এখন এটা যদি সংখ্যানুপাতে নির্বাচন যদি চায়, সেটা যদি সবচেয়ে বড় দল মেনে নেয়, তাহলে কোনো সমস্যা হয় না। কিন্তু সেক্ষেত্রে যারা সংখ্যানুপাতে নির্বাচন চায় তারা হয়তো নির্বাচন করলে 4-5টা সিট সর্বোচ্চ পেতে পারে, সেখানে তার কোনো সন্দেহ নাই তাদের সিট 25-30টা হয়ে যাবে হয়তো বা। আচ্ছা, যদি সবচেয়ে বড় দলটা মেনে নেয়, তাহলে তার সমস্যা কি? তার তো বিজয় সুনিশ্চিত, কারণ 5ই আগস্টের পর পরবর্তী 3-4 মাস আমরা দেখেছি যে ফ্লো, যে কোনো ফর্মে নির্বাচন হলে তাদের বিজয় সুনিশ্চিত। এবং 5ই আগস্টের পর যদি 2 মাসের মধ্যে নির্বাচন হতো, 270-80টা আসন তারা পেত। কথার কথা বলছি আমি, সেই ফ্লো ছিল। আজকে কি আছে সেই আলোচনা আমি করব না, সেটা নিয়ে আমার তো নাই, কিংবা সেই ফ্লোটা এখন নাই, এটা একেবারেই সত্য হয়তো। কিন্তু যদি সংস্কারটা সব মেনে নিত, তাহলে পরবর্তীকালে কথা আসতো যে সংস্কার মেনে নিছে, স্বাক্ষর করতে হবে, সেগুলা মানে এত ভাবার কিছু নাই, কারণ সময়ের দাবিতে চেঞ্জ হয়, কোনো কিছুই স্থায়ী না। আর দল হিসাবে স্বাক্ষর করা, নির্বাচনের পর পার্লামেন্টের মাধ্যমে কাজ করা, কিংবা অন্যান্য আন্দোলনের মাধ্যমে, দাবির মাধ্যমে আবার পরিবর্তন করা, এটা আশ্চর্য কিছু না। কিন্তু প্রশ্ন হচ্ছে সমস্ত সংস্কারগুলো যদি মেনে নিত এবং স্থানীয় সরকার নির্বাচনটা যদি আগে দিত, সবচেয়ে বড় দলের কি ক্ষতি হতো? সিংহভাগ কিন্তু তারাই পেত। ক্ষতি যেটা হইতো সেটা কি, যে সংসদ নির্বাচনের পর স্থানীয় মানে সরকার এমপি যিনি হন, তখন তার এমপির একটা প্রভাব থাকে তার এলাকায়, তখন তার প্রভাবে সে যাকে চুজ করে সেরকম লোক উপজেলা চেয়ারম্যান, সেরকম লোক ইউনিয়ন চেয়ারম্যান বানাতে পারে, এই চিন্তাটা করা থেকে বঞ্চিত হতে পারে। কিন্তু বিজয় তো তাদেরই হতো। তাহলে লোকসানটা কি হতো? পার্লামেন্ট স্থানীয় নির্বাচনটা আগে হয়ে যাক, তারপর যদি সংখ্যানুপাতে নির্বাচন হয়, কিছু সিট নিয়ে যাক অন্য বড় দল যেটা আছে নেক্সট, আর যদি আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন করে, সে যদি কিছু আসন পায়, পেয়ে যাক। কিন্তু যার ফ্লো সবচেয়ে বেশি, সবচেয়ে বড় দল নেতা, সে তো তখনও তার বিজয় সুনিশ্চিত ছিল। তাহলে সংস্কার চ্যাপ্টারটা যদি ক্লোজ করে ফেলতো, এবং অন্যান্য ছোট ছোট দল যাদের আছে তাদের সাথে যদি একত্রে মার্চ করে এদেরকে কিছু সিট দিয়ে নিয়ে নিত, তাইলে কিন্তু সংস্কারের চ্যাপ্টারটা ক্লোজ হইতো। অর্থাৎ ইউনূস সাহেব সংস্কার ইস্যুতে কি বলতেন? উনি তো ডিসেম্বরের দোহাই দিতে পারতেন না, কারণ সংস্কার মেনে নিলেন। তারপরে আসি বিচারের ব্যাপারে যদি সব দলের সাথে ঐক্যমত্য হয়, অর্থাৎ সবচেয়ে বড় দল যদি বলে ইয়েস আমরা বিচার আপনারা শুরু করেছেন, করতে থাকেন, এবং আমরাও অঙ্গীকারবদ্ধ যে না এই ফ্যাসিস্ট সরকারের বিচার হতেই হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হতেই হবে, এবং এটা চলমান থাকবে। তারপর যদি না করতে পারেন, সেটার জন্য তো কোনো কৈফিয়ত নাই। আমাদের দেশের রাজনীতিতে কৈফিয়ত নাই। সামনে কি হবে জানি না, অতীত যেটা সেটা দেখছি কোনো কৈফিয়ত নাই। এই আসিফ নজরুল সাহেব বহু বড় বড় কথা বলেছিলেন। কি বলেছিলেন? সাগর রুনি হত্যার বিচার করা জরুরি। এই সাগর রুনির হত্যার দাবি করতে গিয়ে একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে গেছিলেন।
তথ্য বিষয়ক উপদেষ্টা বোধহয় হয়ে গেছিলেন, ওনার নামটা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, হয়ে গেছিলেন। আসিফ নজরুল সাহেব মাঠে ছিলেন, সাগররুনি নিয়ে চড়াই উচ্চ অনেক পার করছেন। কই সাগররুনির ব্যাপারে কোনো মানে আদৌ কিছু হয়েছে? আর গত 8-9 মাসে, গত কিছুদিন আগে আবার 6 মাসের সময় নিছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু করেছেন যে সাগররুনি হত্যা মামলার প্রতিবেদন কেন এখনো আসে না? বাংলাদেশের রাজনীতি এটা সিম্পল ম্যাটার। এটা সকালে এক কথা, বিকেলে এক কথা, দুপুরে এক কথা, রাত্রে এক কথা, কিচ্ছু আসে যায় না। এটা আমি কেন বলছি? এই সুযোগটা কেন হাতছাড়া করলো বড় দলটি, সবচেয়ে বড় দলটি, যার বিজয় সুনিশ্চিত? ডিসেম্বর পর্যন্ত যদি সংস্কার মেনে নেন, বিচারের জন্য অঙ্গীকারবদ্ধ হইতেন যে হ্যাঁ আমরা বিচার করব, প্রতিশ্রুতি দিতেন, তাহলে কি হতো? তাহলে তো এই সরকারের সংস্কার, বিচার, এই ইস্যুতে কথা বলাটা বন্ধ হয়ে যেত। কেন সেটা করলো না? 1, 2, যাদের বিজয় এইভাবে যে কোনো ফর্মে সুনিশ্চিত, যে কোনো ফর্মে যাদের বিজয় সুনিশ্চিত, সেখানে এই ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, কিংবা পতিত সরকারের পতিত যে দলটা, সেই দলটার রাজনীতি নিষিদ্ধ করতে হবে বা করবে কিনা জনগণ চিন্তা করবে, রাষ্ট্রপতিকে সরাইলে সাংবিধানিক সংকট হবে, সেই আলোচনা আমরা গেলাম কেন? আমি তো সুযোগটা হাতছাড়া করে দিলাম। আমি ডিসেম্বর পর্যন্ত এখন আমি বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, মানে আমি বলছি সেই সবচেয়ে বড় দলটি, সুতরাং বড় দলটি নির্বাচন পর্যন্ত সময় দিয়ে দিয়েছে। অথচ যদি উল্টা দিকটায় আমরা আসি, তাহলে কিন্তু এই সময়টা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। সংস্কার মেনে নিলেই হতো, বিচারের জন্য অঙ্গীকার করলেই হতো, তখন কিন্তু এই সরকারের আর বলার কিছু থাকতো না। তৃতীয় দফায় আমরা আসি। আমরা যে ইনক্লুসিভ নির্বাচন কথা বলি, সেটা যদি এমন হয় যে কেউ কেউ বলছেন যে পতিত সরকারের যে দলটা সেটা একটা বড় দল, তাদেরকে নির্বাচনে না আনলে এই নির্বাচন নিয়ে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, আসতো নির্বাচনে, নিয়ে আসতেন আপনারাই, তারা তো পাশ করতেন সুনিশ্চিত, কোনো টেনশন তো ছিল না। বরং যদি একবার নির্বাচন করে আপনারা ক্ষমতায় থাকতে পারতেন, ক্ষমতায় বসে যেতে পারতেন, ইউনূস সাহেবকে চলে যেতে হতোই, সব মেনে নিলে তিনি কোন ইস্যুতে থাকতেন, তাহলে আজকে যে কথাগুলো আমরা বলতেছি ইউনূস সাহেব দেশটার ক্ষতি করতেছে, সেই থেকেও তো আমরা মুক্তি পেতাম। আমি বলছি না, যারা বলছেন তাদের কথা বলছি, আমরা তো মুক্তি পেয়ে যেতাম। তো সেই ভুলটা কেন করলেন আপনারা? 2 নম্বর, আপনারা যদি মনে করেন যে বড় দলটি যদি মনে করে যে ইনক্লুসিভ নির্বাচন না হলে বড় আরেকটা পতিত দল সেটাকে ইনক্লুড না করলে বা হবে, সেটা হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে তাকে সাথে সাথে টেনে নিয়ে যেতে হবে। বিষয়টি এরকম যে একটা দল তাদের কর্মকাণ্ডের জন্য কুয়ায় পড়ে গেছে, গর্তে পড়ে গেছে। যেমন আপনি যদি কুয়ার ভিতরে যে পানি থাকে, কূপ, যেই কূপের ভিতরে পানি থাকে, সেই কুয়ার ভিতরে যদি কেউ পড়ে যায়, সেটাকে যদি উদ্ধার করতে হয় বা বাঁচাইতে হয়, তাকে বাঁচানোর জন্য আরেকটা ব্যক্তি যদি জাম্প করে ওটার ভিতরে পড়ে, তাহলে দুজনের মৃত্যু নিশ্চিত। ওকে বাঁচাইতে হইলে উপর থেকে একজন উপরে থাকতে হবে, সেই উপরে বসে তাকে কিভাবে উদ্ধার করা যায় সেখানে অনেক কিছু, রশি ফেলতে পারে, বাঁশ ফেলতে পারে, যেভাবে হোক তাকে সেটা কিন্তু সার্ভাইভ করবে। কিন্তু সবচেয়ে বড় দলটি এমন কর্মকাণ্ড শুরু করলো, তারা কি করেছে যে তাকে এখনই টেনে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমি বলছি সব, যে দলটা পতিত হয়েছে সেই দলটার জন্য, যে কোনো দল যদি তাকে উদ্ধার করার জন্য, এখন তার তো একটা শক্তি ছিল, সেই শক্তির উপরে যদি সে ভর করে তাকে উদ্ধার করতে যায়, তাহলে কি হবে? উদ্ধার করতে যদি কূপের মধ্যে পড়ে, তাহলে কি হবে? তাহলে তো যে পতিত হয়ে কুয়ার ভিতরে পড়ছে, তার সাথে যে তাকে উদ্ধার করতে যাবে সেও কুয়ার ভিতরে পড়বে। সুতরাং আমি মনে করি যে এই সরকারের ডিসেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকার কিংবা জুন পর্যন্ত থাকার যে সেটা কিন্তু মানে বড় রাজনৈতিক যে দলগুলো, তারা সব কিছু মেনে নিলে, যেটা সবচেয়ে বড় দল মেনে নিলে তার পরবর্তী দলটা কিছু বলার থাকতো না, এবং সবটা যদি মেনে নিত, স্থানীয় নির্বাচন আগে, তাতেও বড় দলের বিজয় সুনিশ্চিত, তারপরে বিচারের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হলে তাকে সেখানেও প্রতিশ্রুতি দিতে থাকলে আসতো, ক্ষমতায় চলে আসতো, এবং চলে এসে ক্ষমতায় চলে আসার পর আপনি বহু লোকেরই টেনে হেল্প করতে পারবেন। কেউ পতিত হয়ে থাকলে তাকে যদি টেনে তোলার ইচ্ছা থাকে, তাকেও টেনে তুলে আনতে পারবেন। কিন্তু এখন বিষয়টা এমন হয়েছে যে পতিত যে সরকার মানে দলটা, সেটাকে তুলতে গিয়ে যারা যারা তোলার চেষ্টা করবেন তাদেরই কিন্তু পতন হবে।
আমি লক্ষ্য করে দেখছি বিভিন্ন দলই হয়তো ডাইরেক্ট ইনডাইরেক্ট সেই পতিত দলটাকে পুনর্বাসিত করার জন্য যে চিন্তা করতেছে। আগে তো নিজের অবস্থাটা দেখবেন, সেই যে নিজেদের অবস্থাটা কেন নষ্ট হলো। ইউনূস সাহেবের তো কোনো বক্তব্যই থাকতো না যদি তাকে এই তার সংস্কার মেনে নিয়ে বিচারের প্রতিশ্রুতি দিয়ে যে আপনারা শুরু করেন, আমরা চালিয়ে যাব, বাস হয়ে গেল। নির্বাচন দিতে তখন বাধ্য, স্থানীয় নির্বাচন আগে হোক, তাতেই বা অসুবিধা কি। কিন্তু সুযোগটা হাতছাড়া হলো কেন? 1, 2 নম্বর, তাহলে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর অস্থিরতা বা সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণেই ইউনূস সরকারের লম্বা সময় থাকা হচ্ছে, ডিসেম্বর বা জুন পর্যন্ত। সুতরাং ইউনূস সাহেবের ক্ষমতায় বসে থাকাটাও দেখি রাজনীতিবিদরাই বসাইয়া রাখলো বলে আমার কাছে মনে হয়। সুতরাং রাজনৈতিক দূরদর্শিতা যে খুব জরুরি সেটা বোঝা গেল ইউনূস সাহেব এখানে বসার পরে। যে এখন এমনভাবে দেশের অস্থিরতা এমন হয়েছে যে রাজনৈতিক কোনো দলও এখন আর নিয়ন্ত্রণের মধ্যে নিতে পারতেছে না, তারাও নিয়ন্ত্রণ করতে পারে না। তারা এত বড় দল, বিভিন্ন দল সবাই একত্র মিলে কিন্তু দেশের জনগণ সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করেন। তো সবাই মিলে তো এখন স্থির করা যাচ্ছে না দেশটা। তাদের কথা একটাই যে ইউনূস সরকার গেলেই, নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে। যদি তাই হয় তাহলে ইউনূস সরকারকে সরানোর জন্য এইগুলোই তো ছিল উত্তম পন্থা। সব সংস্কার মেনে নিয়ে বিচারের প্রতিশ্রুতি দিয়ে যে আমরা বিচার করব, তারপরে ইউনূস সাহেবের কাছে আর কোনো অপশন থাকতো না নির্বাচন দিয়ে চলে যাওয়া ছাড়া। সুতরাং আমি এখন দেখতেছি রাজনীতি যারা করেন, রাজনৈতিক দল, তাদের দূরদর্শিতার অভাবে এবং তাদের ভুল সিদ্ধান্তের কারণে, ভুল চিন্তার কারণে আজকে ইউনূস সাহেবের ডিসেম্বর 25 তথা জুন 26 পর্যন্ত নিশ্চিত হয়ে গেল। অথচ তাকে অনেক আগেই বিদায় করা যেত রাজনৈতিকভাবেই একটা ভালো সিদ্ধান্ত নিয়ে।